আজ থেকে মাত্র 100 বছর আগে সৌদি আরবে মাইলের পর মাইল শুধু মরুভূমি দেখা যেত, কিন্তু এখন এখানে আছে আকাশ ছোঁয়া সব ইমারত। ধন সম্পত্তিতে ফুলে ফেঁপে উঠছে দেশটি। আরো উন্নত সব প্রযুক্তি ব্যবহার করে খুব তাড়াতাড়ি সাফল্যের শিখরে পৌঁছে গেছে এই সৌদি আরব। আর বর্তমানে পৃথিবীর সব ধনী দেশের তালিকায় একদম প্রথম সারিতে রয়েছে। সৌদি আরব খনিজ তেলের সবচেয়ে বড় এক্সপোর্টার। পৃথিবীর মোট খনিজ তেলের 17% রয়েছে এইখানে। আর সৌদি আরবের এই বিশাল পরিমাণ ধলদৌলতের 90%-এরও বেশি আসে এই তেলের খনি থেকেই। যেই সৌদিরা এক সময় যা জবের মতো জীবনযাপন করত, এখন তাদের বাড়ির গ্যারেজে একের পর এক লাক্সারিয়াস কার রয়েছে। আর সৌদি আরবের অনেক শেখ সোনার টয়লেট ব্যবহার করেন। ঠিকই শুনেছেন, সোনার টয়লেট। ঠিক এতটাই ধনী সৌদি আরবের লোকজন। কিন্তু প্রশ্ন হলো, শুধুমাত্র কি তেলের জন্য এই দেশটাতে উন্নত হয়েছে? আপনি একটা জিনিস ভাবতে পারেন, তেল তো নাইজেরিয়া এবং ভেনেজুয়েলাতেও আছে, কিন্তু এই দেশ দুটো তো সৌদি আরবের মতো ধনী নয়, উল্টো গরিব দেশের তালিকায় পড়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আজ থেকে 200 বছর আগে সৌদি আরব কেমন ছিল, আর তারা কিভাবে খনিজ তেলের মাধ্যমে পৃথিবীর সবচেয়ে ধনী দেশের তালিকায় নিজেদের জায়গা তৈরি করে নিয়েছে। আর সৌদি আরবের এত ধনী হয়ে ওঠার পেছনে কার কার অবদান ছিল। 1932 সালে আব্দুল আল আজিজ সৌদি আরবের সূচনা করেন। আর এটা সেই সময় ছিল যখন সৌদি আরবে তখনও তেল পাওয়া যায়নি। আর সেই সময় সৌদি আরবকে পৃথিবীর সবচেয়ে গরিব দেশগুলোর মধ্যে একটা মনে করা হতো। এখানকার লোকজন কাঁচা খাবার খেত, আর কৃষিকাজ ছিল এখানকার লোকদের প্রধান জীবনযাপনের রাস্তা। কিন্তু মরুভূমির দেশ হওয়ায় চাষাবাদও সহজ ছিল না এইখানে। তখন সবচেয়ে বেশি চলত খেজুরের চাষ, এবং যানবাহনের জন্য তারা উট এবং ঘোড়া ব্যবহার করত। আজ এখানে বিরাট বিরাট বিলাসবহুল প্রাসাদ দেখা যায়। একটা সময় সেখানে মাটির ভাঙাচোরা ঘর দেখা যেত। এখানকার কিছু লোক হস্তশিল্পের সঙ্গে যুক্ত ছিল। তবে সৌদি আরব সহ বাকি উপসাগরীয় দেশগুলোতে সেই সময় মুক্তা আহরণ বেশ জনপ্রিয় ছিল। এখানকার লোকেরা সমুদ্র থেকে মুক্তা খুঁজে বের করত, তারপর সেই মুক্তা থেকে শৌখিন গয়না বানানো হতো। তেলের ব্যবসা শুরু হওয়ার আগে সৌদি আরবের লোকদের কাছে এইগুলোই ছিল গুরুত্বপূর্ণ পেশা। আপনি জানলে হয়তো আশ্চর্য হবেন, আজ যেই সৌদি আরবে কাজের খোঁজে প্রতি বছর হাজার হাজার ভারতীয় আর বাংলাদেশি মানুষ যায়, সেই সৌদি আরব বেশিরভাগ মানুষেরা একটা সময় কাজের খোঁজে ওয়েস্টার্ন দেশগুলোতে যেত। সেখানে তারা সাফাই কর্মী অথবা মজুরের কাজ করে নিজের জীবন কাটাতো। এইসব ছাড়াও সেই সময় সৌদি আরবের লোকদের আয়ের প্রধান রাস্তা ছিল মক্কা ও মদিনা। ইসলাম ধর্মের প্রধান ধর্মীয় স্থান হওয়ায় এবং কুরআনে উল্লেখ আছে যে জীবনে অন্তত একবার হজ করা উচিত, তাই সারা বিশ্ব থেকে প্রচুর মুসলিম হজ করতে সৌদি আরবে আসতেন। আর যেহেতু ইসলাম ধর্মীলব্বীরা বিশ্বের মধ্যে দ্বিতীয় সংখ্যক, তাই সেই হজ যাত্রীদের সংখ্যাও ছিল প্রচুর। বাইরের দেশ থেকে হজ করতে আসা লোকদের কাছ থেকেও সৌদি আরবের মানুষ টাকা রোজগার করত। সেই সময় কথা এখনো বলছি, তখন এই দেশের সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ ছিল না। এমনকি 1950 সাল পর্যন্ত সৌদি আরবের অবস্থান তেমন কোনো উন্নতিও হয়নি। সেই সময় আমেরিকার একজন বড় ডাক্তার সৌদি আরবের রাজা আব্দুল আল আজিজের চিকিৎসা করানোর জন্য সৌদি আরব এসেছিলেন। ডক্টর ক্রেন একজন ডাক্তার হওয়ার পাশাপাশি ফটোগ্রাফি করতেও খুব পছন্দ করতেন। তিনি সবসময় নিজের সাথে একটি করে ক্যামেরা রাখতেন। এমনকি তার সম্পর্কে এটাও বলা হয় যে তিনি ঘুমানোর সময় গলায় নিজের ক্যামেরা ঝুলিয়ে রাখতেন। ডক্টর ক্রেন যখন সৌদি আরবে আব্দুল আজিজের চিকিৎসা করাতে আসেন, তখন তিনি সেখানকার অনেক ছবি নিজের ক্যামেরা বন্দি করেছিলেন। আর সেই ছবিগুলোর মধ্যে এখনো কিছু ছবি পাওয়া যায়। আর এই ছবিগুলো দেখে অনুমান করা যায় যে সেই সময় সৌদি আরবের অবস্থা কতটা খারাপ ছিল। দেখুন, ব্যবসা বাণিজ্য কিন্তু সেই সময় সৌদি আরবে খুব একটা হতো না। আর যেহেতু সৌদি আরবে জলের খুব অভাব ছিল, তাই এক জায়গা থেকে অন্য জায়গায় জল পৌঁছে দেওয়ার জন্য ট্যাঙ্ক ব্যবহার করা হতো। সেই সময় সেখানকার মানুষেরা মাটির বাড়ির বদলে কংক্রিটের বাড়ি বানাতে শুরু করেছিল। রাস্তার হাল খুবই খারাপ ছিল। সাধারণ সৌদি আরবের বাসিন্দারা খরচ চালানো কষ্টকর ছিল। এমনকি পড়াশোনা করার ঠিকঠাক সুযোগও ছিল না। আর বেশিরভাগ লোকই অশিক্ষিত ছিলেন। তখন রাস্তায় বসবাস করতেন। তখন ফ্রি টাইমে এন্টারটেইনমেন্টের জন্য পাখি নিয়ে খেলা করত বা শিকারে বেরিয়ে পড়ত। বিলাসবহুল জীবনযাপনের কোনো সুযোগই সেই সময় সৌদি আরবের লোকদের ছিল না। তারা যেমন তেমন করে কোনোভাবে নিজেদের জীবন কাটাতো। কিন্তু 1970-এর দশকে সৌদি আরবের হাল বদলাতে শুরু করে, যখন সৌদিতে খনিজ তেলের উৎপাদন লাগাতার বাড়াতে থাকে। এই খনিজ তেলের উৎপাদন বাড়ার সাথে সাথে সৌদি আরবের আয়ও বাড়ে এবং সামাজিক অবস্থান পরিবর্তন আসতে শুরু করে। রোজগার বাড়ার সঙ্গে সঙ্গে সৌদি আরবের
সরকার সেখানকার মানুষদের উন্নতির জন্য কাজ শুরু করে। সাধারণ মানুষের জন্য সরকার থেকে খাবার এবং জলের ব্যবস্থা করে দেওয়া হয় এবং সম্পূর্ণ সৌদি আরবের সার্বিক বিকাশের দিকে নজর দেওয়া হয়। এরপর সেখানকার বেশিরভাগ লোকই তেলের খনিতে কাজ করতে শুরু করে, আর তাদের সেই উন্নতির ফল সারা বিশ্ব এখন দেখতে পাচ্ছে। কিন্তু বর্তমানে সৌদি আরব সফলতার চূড়ায় দাঁড়িয়ে থাকলেও সেই সফলতা পাওয়া মোটেও অতটা সহজ ছিল না। সাথে সৌদি আরবের শত্রুতার ব্যাপারে সাধারণত আমরা সবাই একটু আধুর জানি, তবে এই শত্রুতা মোটেও এখনকার নয়, বরং কয়েকশো বছরের পুরানো। 17 শতাব্দীতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইসলাম ধর্মের প্রচারের উপর জোর দেওয়া হয় এবং প্রচুর মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আর সেই সময় ধীরে ধীরে সৌদি আরব পৃথিবীর কাছে একটি জনপ্রিয় জায়গা হয়ে ওঠে। তবে এই জনপ্রিয়তা যে শুধুমাত্র সৌদি আরবের আয় বাড়িয়েছিল তা নয়, বরং এই জনপ্রিয়তা সৌদি আরবকে তার রাজত্ব বিস্তারে বিরাট সাহায্য করেছিল। 1740 সালে প্রথমবার আরবের রাজশাসন শুরু হয়। আদিবাসী শাসক মোহাম্মদ বিন সৌদ একজন ধর্মীয় নেতা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের সাথে মিলে একটি সংগঠন শুরু করেন। 1786 সালে সেই সংগঠন তাদের প্রথম বিজয় যাত্রা শুরু করে এবং তারা মক্কা ও মদিনার দখল নিয়ে নেয়। আর এর মধ্যে ওয়াহাবি আন্দোলনের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু 1886 সালে অটোমান সাম্রাজ্য সৌদি আরবের উপর দখল করে ফেলে এবং প্রথম সৌদি রাষ্ট্রের পতন ঘটে। দ্বিতীয়বার সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় 1824 সালে, যা 1865 সাল পর্যন্ত চলেছিল। এরপর আবারও অটোমান সাম্রাজ্য রিয়াদ সহ অন্যান্য এলাকা দখল করে ফেলে। বলা হয় পরে আবদুল্লাহ আল আজিজ মাত্র 40 জন সেনা নিয়ে রিয়াদ পূর্ণ দখল করেন। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর সৌদি আরবে আরও জোরকদমে তেলের সন্ধান শুরু হয়। 1922 সালে নিউজিল্যান্ডে মাইনিং ইঞ্জিনিয়ার মেজর ফ্র্যাঙ্ক হলম্যানকে সৌদি আরবে পূর্ব দিকে তেল খোঁজার দায়িত্ব দেওয়া হয়, কিন্তু তিনি অসফল হন। আবার 1930-এর দশকে আমেরিকান ইঞ্জিনিয়াররাও তেলের খোঁজ চালান, তারাও প্রথম দিকে ব্যর্থ হন। তবে তারা প্রমাণ করতে সক্ষম হন যে সৌদি আরবে বিশাল পরিমাণে তেলের ভান্ডার রয়েছে। 1938 সালে প্রথমবার আমেরিকান একটি কোম্পানি সৌদি আরবের মাটির নিচে বিশাল তেলের ভান্ডার খুঁজে পায়। এরপর 1939 সালে তেল সরবরাহের জন্য পাইপলাইন বসানোর কাজ শুরু হয়। এখনো পর্যন্ত সৌদি আরবে কত তেল মজুদ আছে সেই ব্যাপারে সঠিক কোনো তথ্য কারোর কাছে নেই, কারণ সৌদি আরব এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখে। যদিও সরকারি তথ্য অনুযায়ী তাদের কাছে 250 বিলিয়ন ব্যারেল তেল রয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, নাইজেরিয়া ও ভেনেজুয়েলার মতো তেল সমৃদ্ধ দেশ গরিব থাকলেও সৌদি আরব এত ধনী হলো কিভাবে? এর প্রধান কারণ ছিল এর ভৌগোলিক অবস্থান, শক্তিশালী নেতৃত্ব, যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক এবং কঠোর আইন ব্যবস্থা। এই সব মিলিয়ে ধাপে ধাপে উন্নতির শিখরে পৌঁছেছে সৌদি আরব। তো বন্ধুরা, এই ছিল সৌদি আরব উদ্ধারের গল্প। কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।